আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্সদের। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আর আজকে আমি আমার লাইফস্টাইল ব্লগটির মধ্যে আপনাদের কাছ থেকে এইটুকুই আবদার করি, আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। আমি অনেক সুন্দর সুন্দর রান্নার দেখানোর চেষ্টা করব। আরও কিছু না কিছু লাইফস্টাইল ব্লগে তো থেকেই থাকে, সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে যাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর আমার ভিডিওতে আমি রান্নাটাই বেশি দেখানোর চেষ্টা করি, কারণ অন্য কিছু করার মতন সময় আমার থাকে না। রান্নার ঘরের পরিমাণটা এতই বেশি যে আমি অন্য কাজগুলি দেখানো ভিডিও করার মতন সময় সুযোগ থাকে না, তবুও চেষ্টা করি আমি। শুরুতেই আমি আজকে রান্নাঘরে চলে আসলাম। এখানে আমি ভাত আর ডাল বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলে আমি ডালটা আজকে আম দিয়ে রান্না করব। আম দিয়ে, কাঁচা আম দিয়ে কিন্তু ডাল অনেক স্বাদের হয়, সেজন্যই আজকে আমি কাঁচা আম দিয়ে রান্না করব ডালটা। এখন আমি ডালটা বাগার দিয়ে দিলাম। বাগার দেওয়ার জন্য শুধু কাঁচা আম দিয়ে যখন আমি ডালটা রান্না করি তখন আমি পেঁয়াজের সাথে রসুন আর দেই না, শুধু পেঁয়াজ দিয়ে বাগার দিই। আর যদি রসুন দেওয়া হয় তাহলে কিন্তু আমের ঘ্রাণটা থাকে না, সেজন্য আমি সব সময় আম ডালের মধ্যে পেঁয়াজ, শুধু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিই। তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে ডালটা নামিয়ে নিব। আমটা দেওয়ার পর কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না চুলায়, কারণ বেশি গলে গেলে কিন্তু একদম বেশি টক হয়ে যায় ডাল, সেজন্য আমি বেশিক্ষণ রাখবো না। আর আজকে আমি এখানে ঢেঁড়স রান্না করব দেখে আমি ভাবলাম যে ঢেঁড়সটা ধুয়ে এখন কেটে নিব। ধুয়ে রেখেছি একদম সুন্দর করে। তারপরে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি করব, ইলিশ মাছ ভাজি ভুনা করব। আর ডাল দিয়ে এই গরমের মধ্যে আর টক ডাল কিন্তু অনেক ভালো লাগে, সেজন্যই আজকে আমি ভাবলাম যে আম দিয়ে টক ডাল রান্না করি। টক ডাল দিয়ে কিন্তু ভাত খেলে মনে হয় যেন অন্য তরকারি আর খেতেই ইচ্ছা করে না, এরকম মনে হয়। টক ডাল কিন্তু অনেক টেস্ট হয়। শুধু কাঁচা আম দিয়েই আমার কাছে ভালো লাগে টক ডালটা, আর কোনো কিছু দিয়ে আমি ডালের মধ্যে টক, এমনি অন্য কোনো টক জাতীয় জিনিস দিয়ে আমি ডাল খেতে পারি না। আমের সিজনেই শুধু আম দিয়ে টক ডালটা খেয়ে থাকি। এই জন্য এখন ধনিয়া পাতা দিয়ে আমি ডালটা নামিয়ে নিব। আর এইখানে আমি ঢেঁড়সটা, আমি এখানে হাফ কেজি ঢেঁড়স আছে। আমি আমাদের 4 জনের বাসায় আমরা এই হাফ কেজি ঢেঁড়স আমরা এক বেলাতেই খেয়ে ফেলতে পারি, আমরা খুবই পছন্দ করি। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ঢেঁড়স ভাজিটা করব সেজন্য। আর সেই ঢেঁড়স ভাজির জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, কারণ ঢেঁড়স ভাজি করলে কিন্তু শুধু তেলের উপরেই ভাজিটা করতে হয়, সেজন্যই আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি আন্দাজ মতো, যত হাফ কেজির মধ্যে যতটুকু লাগবে। আর এখানে লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি চিংড়ি মাছগুলি একটু বড় সাইজের ছিল, সেই জন্য আমি একটু টুকরা করে নিয়েছি। তারপর আমি ঢেঁড়স ভাজিটা করব। ঢেঁড়স ভাজিটা যখন মিশে যাবে চিংড়ি মাছগুলি একদম এর চেয়ে বেশি দিলে মনে হবে শুধু চিংড়ি মাছ দেখা যাচ্ছে, সেই জন্যই আমি কিন্তু আন্দাজ মতোই আমি চিংড়ি মাছগুলি কেটে কেটে দিয়েছি। ঢেঁড়স যেহেতু ভাজি, আর সেই জন্যই আমি চিংড়ি মাছটাও কেটে দিয়েছি। আর এখানে আমি কোনো পানি দিব না, কম আছে। আমি এখন আস্তে আস্তে করে ঢেঁড়স ভাজিটা সিদ্ধ হয়ে যাবে অল্প আঁচে বসিয়ে রাখলে। ঢাকনাও দিব না, ঢাকনাটা দিলে কিন্তু আবার সবুজ থাকবে না। এখন আমার ঢেঁড়স ভাজিটা একদমই কমপ্লিট, আমি চুলা অফ করে দিয়েছি।
এবং একটি বাটিতে আমি এখন সার্ভ করে নিব। বাটিতে উঠিয়ে নিলে একদম সুন্দর কালার থাকবে। আর যদি আমি ফ্রাই প্যানে রেখে দিই তাহলে কিন্তু একদমই চুপসে যাবে গরম ফ্রাই প্যানে। আর সেজন্যই আমি বাটিতে অবসর করে নিব এখনই। এই অবসর করে নিলে আর কালারটা এবং চুপসে যাবে না, এই জিনিসটার জন্যই কিন্তু অবসর করে নেওয়া। সেজন্যই কিন্তু চুলা থেকে ভাজি করলে আমি বাটিতে অবসর করে নিই, যাতে গরমের তাপে কালার এবং চুপসে না যায়। সেজন্যই ভাজিটা সুন্দরও দেখা যায়। আর এই ভাজিটা দিয়ে ভাত খেতে হলে আর কি, এক প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যায়, আসলে অনেক টেস্ট হয়। এখন আমি ইলিশ মাছগুলি কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে প্রথমে ফ্রাই প্যানটা বসিয়েছিলাম, ভাবলাম যে বড় বড় টুকরাগুলি এত ছোট ফ্রাই প্যানে দিলে মাছগুলি যদি ভেঙে যায়, সেজন্য আমি আবার এই বড় ননস্টিক প্যানটা বসিয়ে দিলাম, যে এই প্যানের মধ্যেই আমি মাছটা ভাজবো আজকে। কারণ মাছটা ভাজার মধ্যেই নির্ভর করবে মাছের সৌন্দর্য। সেজন্যই আমি ভাবলাম যে হলুদ আর লবণ দিয়ে শুধু মাছটা ভেজে নিব আগে, তারপর আমি আবার মাছটাকে দো পেঁয়াজা করব। এই জন্যই আমি ননস্টিক প্যানটাতে বসিয়ে দিলাম। তারপর আবার দেখা গেল যে ননস্টিক প্যানের মধ্যে উল্টাতে নিলে আবার অনেক সময় লেগেও যায়। সেজন্য একটু তেলটা একটু বেশি করে দিতে হয়। তেলটা বেশি করে দিলে হয়তো তা আর হবে না। সেই জন্যই আমি দিয়ে দিলাম মাছগুলি এই ননস্টিক প্যানের মধ্যে। তারপর আমি একটা একটা করে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর আমি এখানে নামিয়ে তারপরে মাছগুলি নামিয়ে নিলাম। তারপর আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কিন্তু অনেক বেশি দিতে হয় এই দো পেঁয়াজার মধ্যে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর তেমন কিছু দিব না। অন্য কোনো মশলা আমি ইলিশ মাছের দো পেঁয়াজার মধ্যে দেই না। আদা রসুনের পেস্ট দিলে আদা রসুনের গন্ধ হয়ে যাবে, আর মাছের টেস্ট বোঝা যাবে না। সেই জন্য আমি পেস্ট এখানে ইলিশ মাছের মধ্যে কখনোই দিই না। এই সম্পূর্ণ হলুদ মরিচ ধনিয়ার মধ্যেই আমি রান্নাটা শেষ করে আমি তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে নিব। আর এই মাছগুলো আবার আমি এই ননস্টিক প্যানেও আমি উল্টাতে গিয়েছি, পরে মাছটা ভেঙে গিয়েছে 2-1টা মাছটা দো পেঁয়াজা করে আমি বাটিতে আমি উঠিয়ে নিয়েছি। ভুনাটা অনেক টেস্ট হয়েছে, আমি ভয়েসটা পরে দিচ্ছি। আজকে খাওয়াটা খুবই মজার হয়েছে। ঢেঁড়স ভাজি আর ইলিশ মাছ দো পেঁয়াজা আর টক ডাল, এই নিয়ে আজকের পর্ব শেষ করলাম।